হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস সপ্তম শ্রেণীর অনুপাত সংক্রান্ত যে অঙ্কগুলি আছে কোষে দেখি 2.1-এর সেই অঙ্কগুলি করাবো। দেখো, আগে আমরা জানি অনুপাত জিনিসটা কি। অনুপাত জিনিসটা দেখো, তোমার অনুপাতটা হচ্ছে তোমাদের কাছে নতুন একদম, এটা একটা নতুন অধ্যায়। অনুপাত কি হয়? অনুপাতের একটা চিহ্ন থাকে, এই অনুপাতের চিহ্নটা হচ্ছে এরকম, ঠিক আছে? এই চিহ্নটা কি করে, মানে এই অনুপাতটা কি করে, দুটো সংখ্যার মধ্যে তুলনা করে, ঠিক আছে? মনে করো তোমার বয়স দেওয়া আছে, এখানে অঙ্কগুলো এইভাবে থাকবে। তোমার বয়স মনে করে দেওয়া থাকে, তোমার বয়স বয়স 18 বছর, ঠিক আছে? আমার বয়স মনে করো 24 বছর, ঠিক আছে? এখানে অঙ্কগুলো কি থাকবে, এইরকম দেওয়া থাকবে যে তোমার অনুপাত বলবে তোমার বয়স ও আমার বয়সের মধ্যে অনুপাত কত। যখন লিখবো তোমার বয়সের ও আমার বয়সের অনুপাত লিখো, এখানে কি লিখবো? তোমার বয়স ও আমার বয়সের অনুপাত। অনুপাত যখনই বের করতে বলবে তখন কি করতে বললাম? প্রথমে তোমার বয়স আছে, তাই তোমার বয়সটা কত ছিল? 18। এই অনুপাত চিহ্নটা দেবো এবার। অনুপাত কত আছে? 24, ঠিক আছে? এবার এটা কি হয়, এটাকে সব থেকে লঘিষ্ঠ লঘিষ্ঠ মানে কি, ছোট ছোট আকারে প্রকাশ করতে হবে। যদি ছোট আকারে প্রকাশ করি, এই অনুপাত চিহ্ন দেওয়া মানে তোমরা এইভাবে লিখতে পারো, 18টাকে উপরে লিখবে, নিচে লিখবে 24। এবার কাটাকাটি করবে, কাটাকাটি করে ছোট ছোট করবে। যদি কাটাকাটি করি কি হবে, 6 কাটলে 6 3 18, 6 4 24। তাহলে দেখো 18 জায়গায় কী বসবে? 3। অনুপাত চিহ্ন দেওয়া ছিল, অনুপাত চিহ্ন দিয়ে দেবো। আর 24 কেটে কত আসছে? 4। এটা তাহলে তোমার আর আমার বয়সের অনুপাত কত হচ্ছে? 3:4। অনুপাত মানেটা তাহলে কী বললাম? অনুপাত মানে হচ্ছে দুটো সংখ্যার মধ্যে তুলনা, যেটা লঘিষ্ঠ মানে সব থেকে ছোট আকারে প্রকাশ করবে। দেখো, সব থেকে ছোট আকারে প্রকাশ করা হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইভাবে এইভাবে অঙ্কগুলো হবে। প্রথমে কি বলেছে দেখো, কোষে দেখি 2.1-এর প্রথম অঙ্কটা কি বলছে? 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের অনুপাত কত হিসাব করে লিখি। কি বলেছে প্রথম অঙ্কটা? একই রকম অঙ্ক, কোষে দেখি 2.1। 1 কিগ্রা চালের দাম কত বলে দেওয়া আছে? 40 টাকা। আর 1 কিগ্রা ডালের দাম কত বলে দেওয়া আছে? 100 টাকা। তারপর কি বলেছে দেখো, তারপর বলছে চাল ও ডালের অনুপাত কত হিসাব করে দেখি। অনুপাত বের করতে বলছে কার আর কাদের মধ্যে? চাল ও ডালের মধ্যে। তাহলে লিখবো চাল ও ডালের অনুপাত কত হবে? আগে চালের পরিমাণটা কত আছে? চালের টাকাটা কত দেওয়া আছে? 40 টাকা। তাহলে 40 অনুপাত চিহ্নটা দেবো, এটা হচ্ছে অনুপাত চিহ্ন। অনুপাত দিয়ে ডালের অনুপাত কত? ডালের পরিমাণটা কত দেওয়া আছে? 100, ঠিক আছে? এবার এদিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো। যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি কি বললাম? 40/100 লিখতে পারো, এটাকে এভাবে লেখা যায়, ঠিক আছে? তাহলে এখানে শূন্য শূন্য কাটবে। এবার যদি 2 দেই, 2 2 × 4, 2 5 10। তাহলে কত হচ্ছে? 40কে কাটলে কত বেরাচ্ছে? 2। তাহলে 40-এর জায়গায় 2 বসাবো, অনুপাত চিহ্ন অনুপাত ছিল দিয়ে দেবো। তারপর দেখো 100কে কাটলে কত আসছে? 5। তাহলে চাল ও ডালের অনুপাত কত হচ্ছে? 2:5। এটাকে অনুপাত চিহ্ন বলবে, অনুপাত চিহ্ন সবসময় লিখবে, ঠিক আছে? কারণ অনুপাত করছো, ঠিক আছে? চাল ও ডালের মধ্যে অনুপাত করছো। এরপরে কি করি, 2 দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে? একটা ত্রিভুজ আঁকা আছে, বলছে বিএসি মানে কোনটা? বিএসি মানে এই কোনটা, অনুপাত এ বি সি মানে এই কোনটা, আর কি বলে দেওয়া আছে? এ সিবি মানে এ সিবি এই কোনটা। এই তিনটা কোণের অনুপাত কত বের করতে বলছে। তাহলে ওইভাবে যদি ছবিটা প্রথমে আঁকি, এটা ত্রিভুজ দেওয়া আছে, যা বলে দেওয়া আছে 50 ডিগ্রি, এটা বলে দেওয়া আছে 60 ডিগ্রি, এটা বলে দেওয়া আছে 70 ডিগ্রি। নাম কি দেওয়া আছে? এটা এ বি সি। দেখো আমার ছবিটা বইয়ের মতো আঁকলাম। তারপর কি কি বের করতে বলছে? বিএসি কোণ অনুপাত এ বি সি অনুপাত কোণ এ সি বি, ঠিক আছে? তাহলে বিএসি কোণ কত? বিএসি কোণের মান কত? 60 ডিগ্রি। দেখো 60 ডিগ্রি বসাবো,
ঠিক আছে। আর এখানে দেখো অনুপাত চিহ্ন ছিল, অনুপাত চিহ্ন দিয়ে দেবো। তারপর কি ছিল, এ বি সি, এ বি সি কোণের মান কত 50 ডিগ্রি, 50 ডিগ্রি বসাবো। অনুপাত চিহ্ন ছিল, অনুপাত চিহ্ন দিয়ে দেবো। এ সি বি, এ সি বি মানে কি 70 ডিগ্রি। এবার দেখো আগে আমি যতগুলো অঙ্ক যে দুটো অঙ্ক করালাম তোমাদের, সে দেখো দুজনকার মধ্যে অনুপাত অনুপাত করতে বলছিল, এখানে দেখো তিনজনকার মধ্যে অনুপাত করতে বলছে। একই নিয়ম, তোমাকে যত লোকের মধ্যে অনুপাত করতে বলুন না কেন, প্রথমে আমি কি বললাম, এই অনুপাত মানে হচ্ছে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, ঠিক আছে। তাহলে দেখো এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, প্রত্যেকের শূন্যকে বাদ দিয়ে দিলে কি পড়ে থাকবে, এখানে 6 পড়ে থাকবে, এটা 5 পড়ে থাকবে, এটা কত পড়ে থাকবে 7। অনুপাতে ডিগ্রি লেখা যাবে না, ভুল বলা, এটা ডিগ্রিটা লেখা হবে না, ঠিক আছে। তাহলে কত পড়ে দেবে 5 অনুপাত 6:5:7, এই কোণগুলোর অনুপাত বেরাবে এটা, ঠিক আছে। মানে এটাকে যদি এখানে কাটাকাটি করি, এটাকে এভাবে কাটাকাটি করতে পারতাম। অনুপাত মানে কি বললাম, উপরে 60 নিচে 50, তাহলে এটা কাটলে কত 6/5। তারপর যদি এ দুটোর মধ্যে কাটাকাটি করতাম, কত হলো 50/70, কাটাকাটি করলে কত 5/7, তাহলে 6:5:7 একই কথা, ঠিক আছে। কেউ এভাবে কেটে বসাতে পারো, এটাকে কাটলে এখানে লেখার দরকার হবে না, ঠিক আছে। এইভাবে হয়ে যাবে অঙ্কটা। 3 দাগের অঙ্ক, একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা, তাহলে একটি পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত কত। এবার দেখো এখানে আগের অঙ্কগুলো দেখো প্রত্যেকটা টাকা দেওয়া ছিল, এখানে টাকা দেওয়া ছিল, টাকা দেওয়া ছিল। সম পরিমাণ জিনিসের মধ্যে সবসময় অনুপাত হয়, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে লজেন্সের দামটা কি দেওয়া আছে, পয়সায় দেওয়া আছে, আর এটা কি পেন্সিলের দামটা কি দেওয়া আছে, টাকায় দেওয়া আছে। তাহলে এই টাকাটাকে আমাদের পয়সায় নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে কি লিখবো, একটি পেন্সিলের দাম কত দেওয়া আছে 3 টাকা। 3 টাকা সমান কত হবে, 1 টাকা সমান যদি 100 পয়সা হয়, তাহলে 3 টাকা সমান কত হবে, 3 গুণিতক 100 পয়সা সমান কত হবে 300 পয়সা। তাহলে একটি পেন্সিলের দাম কত 300 পয়সা। আর কি দেওয়া আছে বইয়ে, একটি লজেন্সের দাম 50 পয়সা। এবার বলে দেওয়া আছে ওই একটি পেন্সিল ও একটি লজেন্সের মধ্যে অনুপাত কত। তাহলে লিখবো এবার একটি পেন্সিল ও একটি লজেন্সের মধ্যে অনুপাত, অতএব একটি পেন্সিল ও একটি লজেন্সের মধ্যে অনুপাত কত হবে, অনুপাতটা পেন্সিলের দাম কত 300 পয়সা, তাহলে 300 অনুপাত লজেন্সের দাম কত 50 পয়সা, তাহলে 50, ঠিক আছে। এবার এটাকে যদি অনুপাত করি, এখানে দেখো দুটো সংখ্যা, তাহলে কি এভাবে লিখতে পারি, 300টা উপরে হবে, 50টা নিচে হবে। মনে রাখবে যেটা আগে থাকবে সেটা কিন্তু উপরে, আর যেটা পরে থাকবে সেটা নিচে। এবার যদি কাটাকাটি করি, এখানে 0, এখানে 0, 5×6=30, তাহলে উপরে 6, নিচে কত 1, তাহলে 300 জায়গায় কত বসাবো, 300কে কাটতে কত আসতেছে 6, অনুপাত 50-এ কাটতে কত আসতেছে, দেখো 1 পড়ে আছে, তাহলে 1। তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্সের অনুপাত কত হলো 6:1। হয়ে গেল অঙ্কটা। 4 দাগের অঙ্ক কি বলেছে, একটি আধুলি ও একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মধ্যে অনুপাত করি। আধুলি মানে হচ্ছে 50 পয়সা, ঠিক আছে। তাহলে কি একটি 50 পয়সা ও একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত করি, ঠিক আছে। মানে মুদ্রা মানে টাকা দেখে বললাম, ঠিক আছে, বা কয়েন। তাহলে দেখো 1 টাকা দেওয়া আছে, 2 টাকা দেওয়া আছে, কিন্তু আধুলি মানে কি 50 পয়সা দেওয়া আছে। তাহলে দেখো আমাকে সবগুলোকে যদি অনুপাত করি, আমাকে কি সবগুলোকে পয়সায় নিয়ে আসতে হবে। তাহলে 1 টাকা সমান পয়সায় নিয়ে আসতে হবে, 2 টাকা সমান পয়সায় নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে কি লিখবো, একটি আধুলি সমান কত পয়সা বললাম 50 পয়সা। তারপর কি লিখবো, তারপর কি দেওয়া আছে, একটি 1 টাকা, একটি 1 টাকা, 1 টাকা সমান কত পয়সা হয় 100 পয়সা হয় না, তাহলে 100 পয়সা। আর কি দেওয়া আছে, একটি 2 টাকার কয়েন বা মুদ্রা, তাহলে একটি 2 টাকা, 2 টাকা সমান কত হবে, 2 টাকা সমান কত হবে, কত পয়সা হবে 2 গুণিতক 100 পয়সা সমান কত 200 পয়সা।
তাহলে এবার কি বলছিল, আধুলি ও একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের মধ্যে তুলনা করতে। তাহলে আধুলি সমান কত পয়সা বেরোলো, 50 পয়সা। 1 টাকা সমান কত পয়সা বেরোলো, 100 পয়সা। 2 টাকা সমান কত বেরোলো, 200 পয়সা। যদি এবার অনুপাত বের করি, কি লিখবো, একটি আধুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত হবে। তাহলে প্রথমে কি লেখা আছে এগুলো দেখে দেখে বসাবে। একটি আধুলি কত পরিমাণ, 50 পয়সা দেওয়া আছে, তাহলে 50 অনুপাত 1 টাকা সমান কত পয়সা দেওয়া আছে, 100 পয়সা, 100 অনুপাত 2 টাকা সমান কত দেওয়া আছে, দেখো 200 পয়সা, তাহলে 200। এবার এই দিকে কাটাকাটি করি, প্রথমে দেখো এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, প্রত্যেকটা শূন্য কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে, 5 অনুপাত 10 অনুপাত 20। এবার দেখো এখানে আছে 5, এখানে আছে 10, এখানে বলছে 20। কি বললাম, তুলনা করতে, আর সবসময় লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করতে। যদি প্রকাশ করি, দেখো 5 দিয়ে 10কে ভাগ যাবে, নিশ্চয়ই যাবে। 5 দিয়ে 20কে ভাগ যাবে, তাহলে নিশ্চয়ই যাবে। যদি যায়, 5 দিয়ে 5কে ভাগ করলে এদের প্রত্যেককে 5 দিয়ে ভাগ করবো। 5 দিয়ে যদি 5কে ভাগ করি কত হবে, 1 অনুপাত 5 দিয়ে 10কে ভাগ করলে 2 অনুপাত 5 দিয়ে যদি 20কে ভাগ করি কত হবে, 4। তাহলে দেখো এদের অনুপাতটা কত বেরাচ্ছে, এই 3টা টাকার 3টা পয়সার 3টা মুদ্রা, সরি 3টি মুদ্রার অনুপাত কত বেরাচ্ছে, 1 অনুপাত 2 অনুপাত 4। হয়ে গেল অঙ্কটা। 5 দাগের অঙ্ক। পরের অঙ্ক যদি করি, কি বলে দেওয়া আছে, উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, নূরজাহানের বয়স 12 বছর হলে তিনজনের বয়সের অনুপাত কত। ঠিক আছে, দেখো প্রথমে কি দেওয়া আছে, উমার বয়স 12 বছর 6 মাস, মানে কি তোমাকে মাসে নিয়ে আসতে হবে। আবার রাতুলের বয়স দেওয়া আছে 12 বছর 4 মাস, মানে কি এই 12 বছর 4 মাসকে তোমাকে মোট মাসে নিয়ে আসতে হবে। আর নূরজাহানের বয়স কত দেওয়া আছে, 12 বছর, তাহলে এটা তো 12 বছর দেওয়া আছে, এটাকেও মাসে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে ওদের তিনজনের মধ্যে বয়সের অনুপাত লিখি। প্রথমে কি লিখবো, যেভাবে দেওয়া আছে, উমার বয়স কত দেওয়া আছে, 12 বছর 6 মাস। তাহলে 12 বছরকে যদি মাসে নিয়ে আসি, কি করতে হবে, 1 বছর সমান কত মাস হয়, 12 মাস হয়। তাহলে কি 12 বছর সমান কত হবে, 12 গুণিতক 12 যুক্ত 6। তাহলে 12 সঙ্গে যদি 12 গুণ করি কত হবে, 144 যুক্ত 6 কত হচ্ছে, 150 মাস। তাহলে উমার বয়স কত, 150 মাস। আর কি হচ্ছে, রাতুলের বয়স কত হবে, রাতুলের বয়স কত দেওয়া আছে, দেখো রাতুলের বয়স দেওয়া আছে 12 বছর 4 মাস। তাহলে 12 বছরকে যদি মাসে নিয়ে আসি, কি করতে হবে, 12 সঙ্গে 12কে গুণ করতে হবে, যুক্ত 4। 12 সঙ্গে 12 যদি গুণ করি, 144 যুক্ত 4 কত হবে, 148 মাস, তাই না। তাহলে দেখো উমার বয়স পেয়ে গেলাম কত, 150 মাস, রাতুলের বয়স পেয়ে গেলাম কত, 148 মাস। আর কে আছে, নূরজাহানের বয়স কত আছে, 12 বছর। 12 বছর মানে 12কে যদি মাসে নিয়ে আসি, 12 বছরকে 12 সঙ্গে 12কে গুণ করতে হবে, 12 সঙ্গে 12 গুণ করলে 144 মাস। ঠিক আছে, তাহলে এবার বলছে এদের তিনজনকার মধ্যে বয়সের অনুপাতটা কত হবে। ঠিক আছে, তাহলে লিখব, তিনজনের বয়সের অনুপাত হবে, কি হবে, প্রথমে কে আছে, দেখো উমা আছে, উমার বয়স কত, 150 মাস, তাহলে 150 অনুপাত। দ্বিতীয় কে আছে, রাতুলের কত, 148 অনুপাত নূরজাহানের কত আছে, 144। ঠিক আছে, এবার দেখো এদিকে যদি কাটাকাটি করি, প্রথমে তুমি প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে পারবে, 2 দিয়ে যদি ভাগ করো কত হবে, এখানে 75 হবে, এখানে কত হবে, 148কে যদি 2 দিয়ে ভাগ করি কত, 7, তারপর কি 7 4 8, এখানে কত হবে, 7 7 দুগুণে, আবার দেখো এখানে 75 আছে, এখানে 74 আছে, এখানে 72 আছে। ঠিক আছে, তাহলে দেখো এই সংখ্যাটা কি হবে, কি বলে এটাকে,
এমন এই তিনটা সংখ্যা এমন এমন সংখ্যা আসতেছে যাদেরকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে নি, কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে কি এরাই হচ্ছে এদের লঘিষ্ঠ বা সবথেকে ছোট আকার। তাহলে তিনজনের বয়সের অনুপাত কত হবে? 75:74:72 হয়ে গেল অঙ্কটা। এর পরের অঙ্ক কি বলে দেওয়া আছে? 6 দাগের অঙ্ক। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? ভালো করে কথাটা বলবে, বুঝবে, ঠিক আছে। সমকোণী মানে কি? সমকোণ মানে কি হয়? একটা কোণ 90 ডিগ্রি, তাহলে একটা কোণ 90 ডিগ্রি। আর কি বলে দেওয়া আছে? সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু মানে কি? এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, যদি সমান হয় তাহলে কি এই কোণটা যতটা হবে এই কোণটা যতটা হবে। এবার আমরা কি জানি ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত? প্রত্যেকটা কোণের প্রতিটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাই না? ত্রিভুজের প্রতিটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে থেকে যদি একটা যদি 90 ডিগ্রি পেয়ে যাই, বাকি দুটা কত হবে? 90 ডিগ্রিকে হাফ করে দুভাগে ভাগ, দুটো আছে যেহেতু 90 ডিগ্রি 180 থেকে একটা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি, তাহলে 180 থেকে 90কে বিয়োগ করে দিলে বাকি যে কোণটা পড়ে থাকবে তাকে দুভাগ করতে হবে, কেন দুটা কোণ আছে, ভাগ করলে কত হবে? 45 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? 45 ডিগ্রি। এই কোণটা কত হবে? 45 ডিগ্রি। আর এই কোণটা কত? 90 ডিগ্রি, কেননা সমকোণী ত্রিভুজ বলে দেওয়া আছে। তাহলে প্রথমে কি লিখব? সমকোণী ত্রিভুজের এর যদি নাম দিয়ে দিই এ বি সি, কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। আর কি লিখবো এবার? আমরা জানি, তোমাকে বের করতে হবে কি? এ কোণটা বের করতে হবে আর সি কোণটা বের করতে হবে। আমরা জানি ত্রিভুজের প্রত্যেকটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে তাহলে কি হবে? তাহলে তাহলে এ সরি, তাহলে বাকি কোণটা কত পড়ে থাকবে? বাকি কত পড়ে থাকবে যদি এখান থেকে বের করি, এটা কত হচ্ছে? 90। তাহলে এ দুটো কোণের সমষ্টি কত হবে? এ কোণ যুক্ত সি কোণ সমান কত পড়ে থাকবে? 180 থেকে 90কে বিয়োগ করে দেবো। যদি বিয়োগ করে দেই কত হবে? 90 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো এ কোণ আর বি কোণ মিলে কত আসছে? 90 ডিগ্রি। কি বলে দেওয়া আছে? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু মানে কি? দুটো বাহু সমান, দুটো বাহু যদি সমান হয় তাহলে কি আমরা তো জানি সমকোণী ত্রিভুজের অতিভুজটা বড় হয়, এটা অতিভুজ হয়। তাহলে যদি এই দুটো বাহু যদি সমান হয় তাহলে কি এই দুটো কোণও সমান হবে। তাহলে এ কোণ আর বি কোণ যদি সমান হয় কি লিখতে পারি পরের লাইনে? বা সি কোণের জায়গায় এ কোণ বসাবো, যদি বসাই তাহলে কি কটা এ কোণ হবে? দুটো এ কোণ। বা এ কোণ সমান 90 ডিগ্রি বাই 2 সমান কত হবে? দুইটা এদিকে গুণ আকারে ছিল, এদিকে গেলে সমান চিহ্ন দিয়ে গেলে ভাগ, তাহলে কত হচ্ছে? 45 ডিগ্রি। তাহলে এ কোণের মান কত বেরাচ্ছে? 45 ডিগ্রি। আর সি কোণের মান কত বেরাচ্ছে? 45 ডিগ্রি। এবার লিখবো অতএব ত্রিভুজের তিনটা কোণের কি অনুপাত বের করতে বলছিল? এ বি সি মানে এই কোণটা অনুপাত বি সি এ অনুপাত সি এ বি সি এ বি। এবার মান বসাবো। এ বি সি কোণের মান কত? 90 ডিগ্রি। বি সি এ কোণের মান কত? 45 ডিগ্রি। আর হচ্ছে সি এ বি কোণের মান কত? সি এ বি কোণের মান কত হচ্ছে? 45 ডিগ্রি। প্রত্যেককে যদি পাঁচে কাটি, প্রত্যেকে দেখো পাঁচে কাটাকাটি যাবে, যদি পাঁচে কাটি এটা কত হবে? 5 একে 5, 5 আষ্টে 40, বা তোমরা ভাগ করে দেখতে পারো এখানে 5 9 45, এটা কত হবে? 5 9 45, ঠিক আছে। তারপরে এবার কত হবে দেখো, এবার এখানে কত আছে? 9 আছে, তাহলে 9 দিয়ে দেখো প্রত্যেকটাকে ভাগ করে যাবে। 9 দুগুণে 18 হয়, 9 একে 9 হয়, 9 একে 9 হয়। তাহলে অনুপাতটা কত আসছে? ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের অনুপাত কত দেওয়া আসছে? 2:1:1 হয়ে গেল অঙ্কটা। এরপরে কি দেওয়া আছে? 7 দাগের অঙ্ক। সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? সমবাহু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত করা হয়? মনে রাখবে 60 ডিগ্রি করে হয়, ঠিক আছে। 60 ডিগ্রি করে হয়। এটাকে যদি নাম দিয়ে দিই এ বি সি, তাহলে কি লিখবো? আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান
60 ডিগ্রি। তাহলে অতএব এ বি সি, এবার যদি অনুপাতটা করি এ বি সি অনুপাত বি সি এ, বি সি এ প্রত্যেকটা কোনো অনুপাত চাইছে তো, তাহলে বি সি এ হয়ে গেল, তারপর কি আরেকটা কোন কি রইলো সি এ বি, সি এ বি কত হবে এবিসি কোণের মান কত 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণের মান তো 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। এবার দেখো 60 ডিগ্রিতে যদি 60 ডিগ্রিকে ভাগ করি কত থাকবে 1, আবার যদি 60 ডিগ্রি থেকে দিয়ে 60 ডিগ্রি ভাগ করি 1, তাহলে 60 ডিগ্রি দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিচ্ছি, 60 একে 60, 60 একে 60, 60 একে 60, তাহলে প্রত্যেকটা সমবাহুত্রিভুজের প্রত্যেকটা প্রতি মানে কোণগুলোর অনুপাত কত হবে 1:1:1 হয়ে গেল অঙ্কটা। 8-এর দাগের অঙ্ক যদি দেখো কি বলে দেওয়া আছে, বলেছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত দেওয়া আছে। আচ্ছা, প্রত্যেকটা আগের অঙ্কগুলো কি করেছিলাম অনুপাত বের করেছিলাম, এখানে কি দেওয়া আছে দেখো অনুপাত দেওয়া আছে, তারপর কি বলেছে মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত হবে, এটা জানতে চাইছে। অঙ্কগুলো কীভাবে করবে দেখো, এটা একটা নতুন টাইপের অঙ্ক বা নতুন ধরনের অঙ্ক বলতে পারি। আগের অঙ্কগুলো কি দেওয়া ছিল অনুপাত জানতে চাইছিল, এখানে কি দেওয়া আছে অনুপাত দেওয়া আছে, তোমাকে তাদের বয়সটা জানতে চাইছে, ঠিক আছে। তাহলে কি লিখবো প্রথমে, যেটা দেওয়া আছে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত কত দেওয়া আছে 7:9, এটা দেওয়া আছে। তাহলে আমি কি বলেছিলাম যখন অনুপাত দেওয়া থাকবে এটাকে কি লিখতে পারি 7/9 সমান, এবার কি করছি দেখো বইয়ের দিকে ভালো করে তাকাবে, এখানে এই একটা অঙ্ক করতে পারলে পরের সবগুলো অঙ্ক তোমরা করতে পারবে, ঠিক আছে। কি দেওয়া আছে মানিকবাবুর বয়স দেওয়া আছে কত 72 বছর, মানিকবাবুর বয়সটা কত ছিল, এখানে যদি তুলনা করি পুলকবাবু 7 হবে আর মানিকবাবু কত হবে 9, তাহলে 72 বছর দেওয়া আছে, কি করব দেখো একটু ফাঁকা দিয়ে সমান 72 বছর, ঠিক আছে, কত হচ্ছে 72 বছর। এবার কি করব 9 দিয়া এই 72কে ভাগ করব, ঠিক আছে, এইভাবে 9 দিয়া 72কে ভাগ করব, মানে এটাকে যদি আমরা এটাকে যদি এভাবে করি কি করব, কি বললাম অনুপাত মানে কি লিখতে পারি 7/9, কি দেওয়া আছে একটু ফাঁকা দিয়ে কি লিখবো দেওয়া আছে মানিকবাবুর বয়স কত, তাহলে এখানে যদি ধরি 9 বছর না, কারণ মানিকবাবুর পুরো পরে আছে, পরে কত আছে 9, তাহলে 9 বছর যদি ধরি তাহলে কি 9-এর নিচে কি 9টা নিচে আছে, নিচে থাকলে কত হবে এখানে 72 বছর। এবার 9 দিয়ে 72কে ভাগ করব, 72কে যদি 9 দিয়ে ভাগ করি কত হবে 9-এর সঙ্গে কত গুণ করলে 72 আসবে 72 বছর হবে, 9-এর সঙ্গে দেখো 9 আসতে 72 হয়, তাহলে 9-এর সঙ্গে 8 গুণ করলে 72 আসবে। এরকম অঙ্ক আমরা আগের অনুশীলনে করেছিলাম, ঠিক আছে। এবার দেখি নিচে যদি 8 দিয়ে গুণ করি উপরে কত দিয়ে গুণ করব, উপরেও 8 দিয়ে গুণ করব, ঠিক আছে, তাহলে 8 সাথে কত হয় 56, তাহলে দেখো 9 বছর যদি বয়সের সময় মানিকবাবুর বয়স কত ছিল, মানিকবাবুর বয়স 9 বছর যখন ছিল পুলকবাবুর বয়স কত ছিল তখন 7 বছর ছিল, মানিকবাবুর বয়স যখন 72 বছর হচ্ছে পুলকবাবুর বয়স তখন কত হচ্ছে তাহলে 56 বছর বেরাচ্ছি। কী করে করলাম আমি প্রথমে কি বললাম, প্রথমে সমান চিহ্ন দিয়ে এখানে দেখবো যে কার বয়সটা দেওয়া আছে, কার বয়স দেওয়া ছিল মানিকবাবুর বয়স, মানিকবাবুর বয়স কত ছিল নিচে নিচে দেওয়া ছিল না, তাহলে নিচে তার বয়সটা বসিয়ে দেবো। এবার দেখো এখানে কত আছে 9, 9 দিয়ে 72কে ভাগ করি কত 8 হচ্ছে, তাহলে 8টা যদি নিচে গুণ করি উপরেও 8 দিয়ে গুণ করবো, যদি গুণ করি কত হচ্ছে 56, তাহলে পুলকবাবুর বয়স কত হচ্ছে 56। তোমাকে কি জানতে চাইছিল বইয়ে দিয়ে থাকাও পুলকবাবুর বয়স হিসাব করে লিখি, তাহলে কি লিখবো অতএব পুলক বাবুর বয়স সমান কত হবে 56 বছর, এইভাবে অঙ্কগুলো করতে পারবো আমরা, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো কি দেওয়া আছে দুটি বইয়ের দামের অনুপাত 2:5, প্রথম বইটির দাম কত দেওয়া আছে 32.20 টাকা, আর দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি, ঠিক আছে। একই অঙ্ক, তাহলে প্রথমে আমি কি লিখবো প্রথম বই ও দ্বিতীয় বইয়ের দামের অনুপাত কত দেওয়া আছে দেখো 2:5 দেওয়া আছে, ঠিক আছে। আর কি দেওয়া আছে প্রথম বইটার দাম কত বলে দেওয়া আছে 32.20 টাকা, এটা দেওয়া আছে প্রথম বইয়ের দাম, তাহলে অনুপাত মানে আমি কি বলছিলাম প্রথমে 2/5কে লিখে দেবো, প্রথম বইটা কত 2, দেখো 2 এখানে যদি অনুপাতে দেখি প্রথম বইটা 2 দ্বিতীয় বইটা 5, তাহলে কি 2টা উপরে আছে
আর প্রথম বইয়ের দাম কত বলে দেওয়া আছে 32.20 টাকা। এবার কি করতে বলছিলাম, দুই দিয়ে এটাকে ভাগ করব, যদি ভাগ করি, ভাগ করি 2 একে 2 কত নামবে 1, এখানে কত নামবে 2, 2 6 12, দশমিক ছিল দশমিক দিয়ে দিলাম, এখানে কত নামবে 2, 2 একে 2, কত নামবে 0, 2 0 0। তাহলে কত হচ্ছে, 2 এর সঙ্গে কত গুণ করতে নি 32.20 আসছে, 2 এর সঙ্গে দেখো যে উত্তরটা বেরাচ্ছে 16.10। তাহলে উপরে যদি 16.10 দিয়ে গুণ করি, নিচে কি করবো 5-এর সঙ্গে 16.10কে গুণ করব। যদি গুণ করি 16.10 সঙ্গে যদি 5 গুণ করি, 5 0 0, 5 একে 5, 5 6 30, হাতে রইল 3, 5 একে 5, হাতে 3 যদি যোগ করি 6 7 8, ঠিক আছে। দশমিক কটা সংখ্যা পরে দশমিক হয়, এখানে দেখো কটা সংখ্যা পরে দশমিক আছে, দুটো সংখ্যা পরে দশমিক, তাহলে এখানে দুটো সংখ্যা পরে দশমিক বসাবো এখানে। তাহলে দেখো এইটা কত হবে, এইটা। তাহলে এবার দেখো প্রথম বইটার দাম যদি 32 টাকা 20 টাকা হয়, তাহলে দ্বিতীয় বইটার দামটা কত হবে 80 টাকা 50 পয়সা। তোমাকে অঙ্কটা কি জানতে চেয়েছিল, দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি। তাহলে দ্বিতীয় বইয়ের দাম কত বেরাচ্ছে 80 টাকা 50 পয়সা। তাহলে লিখবো দ্বিতীয় বইয়ের টির দাম হবে কত হবে 80 টাকা 50, এটা এত টাকা লিখতে পারি। পরের অঙ্কটা যদি করি, তার পরের অঙ্কটা কি বলে দেওয়া আছে দেখো, 10 দাগের অঙ্কটা, বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসের অনুপাত দেওয়া আছে 22.7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার ও 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি কত হিসাব করে দেওয়া আছে, হিসাব করে লিখতে বলে দেওয়া আছে। কি বলেছে, প্রথমে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত কত দেওয়া আছে 22.7, আর সেই বৃত্তটাকে নিতে বলছে যার ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে 2 মিটার 1 ডেসিমিটার। তাহলে প্রথমে কি লিখবো, বৃত্তের ব্যাস দেখো 2 মিটার 1 ডেসিমিটার লেখা আছে, তাহলে কি আমাকে একটা ডেসিমিটারে নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসি কি লিখবো দেখো, বৃত্তের ব্যাস সমান 2 মিটার 1 ডেসিমিটার। এটাকে যদি ডেসিমিটারে নিয়ে আসি, তাহলে কি 2 এর সঙ্গে 10 গুণ করতে হবে, যুক্ত 1 সমান কত হবে, 2 এর সঙ্গে 10 গুণ করলে 20 যুক্ত 1 সমান কি 21 ডেসিমিটার হবে। এবার কি বলে দেওয়া আছে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত বলে দেওয়া আছে 22.7। আমি কি বলেছিলাম, এটাকে কি লিখতে পারি, 22টা যেহেতু আগে আছে 22টাকে উপরে লিখবো, নিচে কত লিখবো 7, সমান চিহ্ন দিয়ে একটু ফাঁকা দিয়ে এখানে কি হবে দেখো কত 21 ডেসিমি কি দেওয়া আছে, বৃত্তের ব্যাসটা কি নিচে ছিল, তাহলে 7-এর সমান লিখবো 21। 7কে কত দিয়ে, 7-এর সঙ্গে কত গুণ করলে 21 আসবে, দেখো 7-এর সঙ্গে 3 গুণ করলে 21 আসবে। তাহলে নিচে যদি 3 গুণ করি, উপরে 22-এর সঙ্গে 3 গুণ করব, যদি গুণ করি কত হবে, এখানে যদি গুণ করো 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তাহলে কি বলেছিল তোমাকে, সেই বৃত্তটার ব্যাসটা, যেই বৃত্তের ব্যাস হচ্ছে 21 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি কত হবে, তাহলে 21 ডেসিমিটার যখন বৃত্তের ব্যাস হচ্ছে, তার পরিধি কত হচ্ছে, পরিধিটা কত উপরে আছে, পরিধি কত হচ্ছে 66 ডেসিমিটার। তাহলে লিখব বৃত্তের পরিধি সমান 66 ডেসিমিটার। হয়ে গেল অঙ্কটা। 11 দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে দেখো, 11 দাগের অঙ্কটা যদি করি, বলেছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করি দেখি যে কোন শ্রেণীতে বেশি প্রতিযোগিতায় প্রতিযোগী বেশি নিয়েছে, ঠিক আছে। কি বলে দেওয়া আছে, তাহলে যদি এখানে দেখো কতজন, সপ্তম শ্রেণীতে ছাত্র সংখ্যা কত 150 জন, আর কি বলে দেওয়া আছে কতজন অংশগ্রহণ করেছে, তাহলে 90 জন। তাহলে লিখব সপ্তম শ্রেণীতে ছাত্র সংখ্যা আচ্ছা জন, ছাত্র সংখ্যা লিখতে পারো জন, বা ছাত্র সংখ্যা লিখতে পারো, ছাত্র সংখ্যা ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র সংখ্যার অনুপাত
অনুপাত কত কি বললাম, ভাষাটা কি লিখলাম, সপ্তম শ্রেণীতে ছাত্র সংখ্যা মানে মোট ছাত্র সংখ্যা ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র সংখ্যার অনুপাত। মোট ছাত্র সংখ্যা কত, দেখো 150 জন, অনুপাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র সংখ্যা কত আছে 90, তাহলে এর পাশে শূন্য ভেঙে শূন্য কাটলে কত হবে 15:9। এবার যদি পাঁচ পাঁচ দিয়ে সরি 3 দিয়ে যদি কাটি, 3 5 15, এ পাশে কত হবে 3 3 9। তাহলে সপ্তম শ্রেণীতে ছাত্র সংখ্যা আর প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্র সংখ্যার অনুপাত কত হচ্ছে 5:3। এবার কি দেওয়া আছে ষষ্ঠ শ্রেণীতে, একই রকম বের করব। ষষ্ঠ শ্রেণীতে ছাত্র সংখ্যা ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র সংখ্যার অনুপাত। তাহলে কি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর একটা হচ্ছে মোট ছাত্র সংখ্যা অনুপাত প্রতিযোগিতায় ছাত্র সংখ্যা অনুপাত। মোট ছাত্র সংখ্যা কত ছিল ষষ্ঠ শ্রেণীতে 140 জন, আর প্রতিযোগিতার নাম কত দিয়েছে 80 জন। তাহলে দেখো শূন্য শূন্য কাটলো 14:8। যদি সাথে কাটি কি হবে, যদি 2 কাটি 2 7 14, 2 4 8, তাহলে 7:4। এটা কত বেরোচ্ছে 5:3। ঠিক আছে, এবার কি আছে বলেছে এদের মধ্যে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগিতা বেশি। এবার কীভাবে লিখছি দেখো, 5/3টাকে লিখছি 5/3, এটা এটা কত লিখছি 7/4। ঠিক আছে, সমান দিচ্ছি এভাবে। কি করছি এবার, এই যে নিচে আছে হরে কত আছে 3, আর হরে কত আছে 4, 3 আর 4 লসাগু বের করবো। কত হচ্ছে 3 আর 4 লসাগু করলে 3 4 12। তাহলে একটু ফাঁকা দিয়ে এখানে নিচে লিখে দেবো 12। এবার 3 দিয়ে 12কে ভাগ করবো, এখানে নিচে লিখে দেবো 12। ঠিক আছে, 3 দিয়ে 12কে ভাগ করবো, কত হচ্ছে 3 দিয়ে 12কে ভাগ করি 3 4 12 হবে। 4 দিয়ে 12কে ভাগ করি 4 3 12 হবে। এবার এই ক্ষেত্রে নিচে কত দিয়ে গুণ করলাম 4 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে 5-এর সঙ্গে 4 গুণ করবো, 5 4 20। এই ক্ষেত্রে নিচে কত 3 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে কত গুণ করবো 3 দিয়ে গুণ করবো, 7 3 21। তাহলে কি হচ্ছে দেখো 12জন প্রতিযোগিতায় নাম দিচ্ছে কত লোকের মধ্যে 20 জনকার মধ্যে, এটা সপ্তম শ্রেণীর ক্ষেত্রে। আর 12জন প্রতিযোগিতায় নাম দিচ্ছে 21 জনকার মধ্যে, এটা কি অষ্টম, এটা কি ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে। তাহলে কোনটার বেশি, যেটা উপরে কম সেটা নিশ্চয়ই বেশি হয়ে যাবে এক্ষেত্রে। তাহলে কোনটা বেশি হবে, দেখো সপ্তম শ্রেণীটা নিচে উপরে কম আছে, তাহলে সপ্তম শ্রেণীটা বেশি হবে। কি জানতে চাইছিল কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি, তাহলে লিখবো সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি। হয়ে গেল অঙ্কটা। পরে 12 দাগের অঙ্ক কি বলে দেওয়া আছে, পরের দাগের অঙ্কটা দিতে পারো। বলেছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7 এবং সংখ্যা দুটির গসাগু কত দেওয়া আছে 13 হলে সংখ্যা দুটি কি কি। দুটা সংখ্যা দেওয়া আছে, দুটি সংখ্যার অনুপাত কত বলে দেওয়া আছে 5:7, আর গসাগু কত বলে দেওয়া আছে, গসাগু বলা দেওয়া আছে 13। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি কি কি, এবার জানতে চাই সংখ্যা দুটি কি কি। দুটো সংখ্যা অনুপাত দেওয়া আছে, একটা সংখ্যা বলছে 5 আর একটা বলছে 7। যদি গসাগু 13 দেওয়া থাকে তাহলে প্রথম সংখ্যাটা কি লিখবো 5 গুণিতক গসাগুটা বের করলে, গসাগুটা যদি গুণ করে দেই তাহলে প্রথম সংখ্যাটা পেয়ে যাবো। দ্বিতীয় সংখ্যাটা কীভাবে পেবো, দ্বিতীয় সংখ্যাটা কত আছে দেখো, এটা যদি প্রথম সংখ্যা যদি 5 হয়, দ্বিতীয় সংখ্যা কত আছে 7, 7-এর সঙ্গে যদি গসাগু 13কে গুণ করে দেই তাহলে দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাব। তাহলে কি করছি দেখো, প্রথম সংখ্যা সমান 5 গুণিত গসাগু, কারণ প্রথম সংখ্যার ক্ষেত্রে 5 আছে। দ্বিতীয় সংখ্যা কত হবে, দ্বিতীয় সংখ্যা হবে 7 গুণিতক 13 এইটা। তাহলে প্রথম সংখ্যা কত হচ্ছে 13 5 65, 7 13, 13 7 কত হচ্ছে 91। তাহলে প্রথম সংখ্যাটা কত হচ্ছে 65, দ্বিতীয় সংখ্যাটা কত হচ্ছে 91। আবার যদি অঙ্কটাকে বলি, প্রথমে দুটো সংখ্যার অনুপাত দেওয়া ছিল, আর কি বলে দেওয়া আছে গসাগু। গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, তাহলে গসাগু দিয়ে যদি এই সংখ্যাগুলোর অনুপাতকে গুণ করে দিই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে প্রথম সংখ্যা কত পাবো, এই প্রথম সংখ্যা মানে কি প্রথমে যেটা আছে তার প্রথমে কত আছে 5, 5-এর সঙ্গে গসাগুটা গুণ করলে প্রথম সংখ্যাটা পেয়ে যাব। আবার দ্বিতীয় সংখ্যা যখন বের করবো, দ্বিতীয় সংখ্যা এখানে 2 নম্বরে কি আছে 7, 7-এর সঙ্গে গসাগুটা গুণ করলে দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাব। তাহলে প্রথম সংখ্যা হলো 65, দ্বিতীয় সংখ্যা হলো 91।
হয়ে গেল এই অঙ্কগুলো, ঠিক আছে। আজকে আমি এখান পর্যন্ত করালাম, পরের দিনে আমরা পরের অনুশীলনী পরের কোষে দেখি অঙ্কগুলো করাবো।